সিমলার পাহাড়ের চূড়ায় একলা দাঁড়িয়ে ছিল পুরনো কুমড়ে ঘরটি। বাতাসে কাঁপছিল তার প্রতিটি অংশ। সায়ন, অনিশ আর ওয়েন এসেছিল ছুটি কাটাতে। শান্তি যাইত তারা, কিন্তু পেল ভয়াবহ কিছু। প্রথম রাত ছিল খান্ডায়া কাঁপানো। গাছের ডালে ডালে বাতাসের হুঙ্কার। ভেতরে আগুনের পাশে জড়সড় হয়ে বসেছিল তিন ভাই। হঠাৎ এক শব্দে তারা থমকে গেল। কিসের হেন আচ্ছাদ পাড়ার শব্দ এলো উপরের ঘর থেকে। অনিশ হেসে বলল, ইন্দুর হবে, কিন্তু তার গলায় কাঁপুনি। সায়ন নিশ্চিত ছিল না। ইন্দুরের পক্ষে শব্দটা অনেক ভারী। অজানা এক ভয় গ্রাস করল তাদের। ঘুমে আর আসছিল না। পরের দিন তারা গেল গ্রামে। ছোট্ট একটা দোকান ছিল গ্রামে। দোকানদার ছিলেন একজন বন্ধু। তাদের কথা শুনলেন তিনি। চোখে এন অতীতের ছায়া। কুমড়ে গড়টা তিনি ভারী গলায় বললেন, তার এক অতীত আছে। অনেক বছর আগে একটা পরিবার থাকতো ওখানে, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনা ঘটে। বাড়ির কর্তা পাগল হয়ে যান। স্ত্রী এবং সন্তানদের প্রাণ নেন তিনি। তারপর নিজেই উদাও হয়ে যান। ভাইয়েরা বিশ্বাস করতে চাইল না, কিন্তু গল্পটা তাদের ভিতরে কাঁপুনি ধরিয়ে দিল। সেদিন রাতে তারা উপরের ঘরটা ভালো করে দেখল। ধুলো আর মাকড়সার জাল ছাড়া আর কিছুই ছিল না। তবুও ভয়টা দূর করতে পারছিল না। দোকানদারের কথাগুলো তাদের কানে বাজতে লাগলো। তৃতীয় রাত আসে আতঙ্ক নিয়ে। ঘুম ভাঙল অয়নের কারো স্পর্শে। বিছানার পাশে দাঁড়িয়ে একটা সাদা ছায়া। চোখ দুটো বলজবল করছে ভয়ঙ্কর আলোয়। আতঙ্কে চিৎকার করে উঠল অয়ন। ছুটে এলো সায়ন আর অনিশ। দেখতে পেল অয়ন বিছানায় কাঁপছে, মুখ পাকাশে। আঙুল দিয়ে সে কোণের দিকে ইশারা করল। ছায়াটা আর নেই। অনিশ বলল, দুঃস্বপ্ন দেখেছিস। কিন্তু শায়ন তার ভাইয়ের চোখের ভয়টা দেখতে পেয়েছিল। সে বুঝতে পেরেছিল ব্যাপারটা শুধু দুঃস্বপ্ন নয়। সে রাতে আর ঘুম হলো না কারো। ঝড়ের প্রতিটি আওয়াজ, বাতাসের প্রতিটি স্পর্শে শিউরে উঠছিল তাদের শরীর। জড়সড় হয়ে বসেছিল তারা, একমাত্র সঙ্গী তাদের ভয়। ভোর হলো, মেঘলা, ঠান্ডা। তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছিয়ে নিল তারা। এখান থেকে চলে যেতে হবে। জায়গাটা আর নিরাপদ নেই। গাড়িতে উঠতে উঠতে সায়ন পেছনে তাকালো। জানালার পাশে একটা ছায়া দেখতে পেল সে। চোখ দুটো তাদের দিকেই তাকিয়ে। Hings. They had to leave. This place was not safe. As they piled into the car, Sayan looked back. He could have sworn he saw a figure in the window. Its eyes followed them, filled with malice. The drive was a blur. They didn't speak, each lost in their own fear. But just as they thought they were safe, a chilling laughter filled the car. It seemed to come from the back seat, though it was empty. The brothers never returned to Simla. The cottage remained a silent monument to their terror. And in the silence of the hills, the laughter echoed still, a constant reminder of the darkness that lurks in the shadows.